আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে যে নির্দেশনা দিয়েছেন ডক্টর ইউনূস। ইলিশ পাঠাতে ভারতের আবদার, যা বলল ঢাকা। মন খুলে আমাদের সমালোচনা করুন ডক্টর ইউনূস। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। গতকাল হঠাৎ করে যখন জানা গেল ডক্টর ইউনূস আবার ভাষণ দিবেন, কারো কারো মধ্যে এক ধরনের শঙ্কা সম্ভবত জেগেছিল। কাউকে কাউকে আমি ফেসবুকে লিখতে দেখেছি যে হঠাৎ করে তিনি ভাষণ দিতে যাচ্ছেন কেন, কারণ কয়েকদিন আগেই তিনি একটা ভাষণ দিয়েছিলেন। যাই হোক, ডক্টর ইউনূস ভাষণ দিলেন এবং আমরা তাতে দেখলাম শঙ্কার কিছু হয়নি। আমি এই ভাষণ আবার অল্প কয়েকদিনের ব্যবধানে এই ভাষণ দিতে আসাতে আমার একটা জিনিস খুব পজিটিভ মনে হয়েছে, সেটা হলো জনগণ যেভাবে ভাবছে, জনগণ যা বলছে সেটার প্রতি সংবেদনশীলতার একটা চমৎকার প্রমাণ তার এই ভাষণ। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় এসছে, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, সেটা হলো কোন কোন ক্ষেত্রে সংস্কারের কথা ভাবছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, সেটার একটা ধারণা পাওয়া গেল। কিভাবে কাজটা করবে সেটারও একটা ধারণা আমরা পেয়েছি। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে, তার ভাষণের একটা দুর্বল দিক আছে বলে আমি মনে করি। আমি শেষ অংশে সেটা বলতে যাচ্ছি। উনি মূলত এই ভাষণটাতে যা করেছেন, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, এই জন্যই বললাম যে জনগণের মধ্যকার যেসব আলোচনা আছে সেই আলোচনাগুলো এক ধরনের অ্যাড্রেস করার চেষ্টা করেছেন তিনি। কারণ আমরা এই প্রশ্ন কেউ কেউ করছি, কারো কারো মধ্যে এই প্রশ্ন আসছে যে সরকারের 1 মাস গেছে, খুব বেশি সময় না, কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলাদেশে প্রচুর সংকট আছে এখন এবং মানুষের প্রচুর এক্সপেকটেশন আছে, সেটা অনুযায়ী সরকার কি করছে। ভাষণের দীর্ঘ একটা সময় ধরে ডক্টর ইউনূস যেটা করলেন, তিনি 1 মাসের মধ্যে কোন কোন পদক্ষেপ নিয়েছেন সেগুলো সম্পর্কে তিনি এক ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এখানে অনেক কিছু ছিল এবং তিনি একদম স্পেসিফিকলি 1 মাসে 198টি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন। বহু কিছু, এর মধ্যে আহতদের জন্য কি করা হচ্ছে, নিহতদের জন্য কি করা হচ্ছে, বদলি প্রশাসন কি করার চেষ্টা করা হচ্ছে, মানি লন্ডারিং এর জন্য কি করছেন, অর্থনৈতিক সংস্কারের জন্য, দুর্নীতি দমনের জন্য, দুর্নীতির বিচারের জন্য, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু বলেছেন। কিন্তু আমি একটা কথা খুব স্পষ্টভাবে মনে করি, সরকারের আহতদের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস মনোযোগ আছে বলে আমার মনে হয় না। মানে গতকালের ভাষণেও তিনি যে ট্রাস্ট করেছেন তাদের জন্য, এখানে যে কাউকে ডোনেট করার কথা বলছেন, ডোনেট কেউ করতেই পারে এবং সবার পার্টিসিপেশন একটা গুড, মানে খুব ভালো লক্ষণ। কিন্তু আমি মনে করি যত টাকা প্রয়োজন হয় এবং এর মধ্যে কিছু টাকা যদি অপচয়ও হয়, একেবারে একেবারে খোলা হাতে খরচ করা। আমরা এখনো পত্রপত্রিকায় রিপোর্ট দেখছি, সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং অনেকে চিকিৎসা করতে গিয়ে দেউলিয়া হয়ে পড়েছেন। এরকম বহু বহু খবর আমাদের সামনে আছে। এটা খুবই অন্যায় হবে যদি আমরা এই জিনিসটা ঠিকঠাক মতো না করি। সত্যিকার অর্থে এখনো বেশ অভিযোগ আছে। আরো কোনো জায়গায় কি কি সমস্যা আছে সেগুলোর কথা বলেছেন এবং আমার কিন্তুর জায়গাটায়ও আমি আসবো। শিক্ষার কথা এসছে, আর্থিক খাতে শৃঙ্খলার জন্য কি করছেন উনি, সব কথাবার্তা বলা হচ্ছে। হয়রানিমূলক মামলা প্রত্যাহার, লুটপাট বন্ধের পরিকল্পনা কিরকম, কিভাবে টাকা লুট হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার উদ্যোগ, এসব কথাবার্তা বলেছেন। আমি কমিশনের কথায় আসি এবং কিন্তুর জায়গাটায় আসবো। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, সেটা হলো সংস্কারের এক ধরনের ধারণা আমরা পাচ্ছি। আমি পড়ি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 6টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে 6 সদস্য বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে ওনাদেরকে কমিশনের পদে বসিয়ে দেওয়া হয়নি, আমরা যেন এই ভুলটা না বুঝি। এই জায়গাগুলো সংস্কার করার জন্য কি করা দরকার সেটার জন্য কমিশন। দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদারকে। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কারের দায়িত্ব পালন করেন বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকছেন ডক্টর ইফতেখারুজ্জামান। এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকছেন আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে থাকছে ডক্টর শাহদিন মালিকের হাতে। 6 জনকে 6টা কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে এসব কমিশন প্রধানরা আনুষ্ঠানিকভাবে আগামী 1 অক্টোবর থেকে কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে কাজ
সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তার মানে অক্টোবর থেকে শুরু হবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে এটা শেষ হবে। উনি তো আর মানে বক্তব্যে আরেকটা কথাও বলেছিলেন, সেটা হলো এই কমিশনের তো প্রধান, সো এরপর প্রয়োজনীয় সংখ্যক সদস্য তারা নেবেন, নিয়ে এই কাজটা এগিয়ে নেবেন। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার চূড়ান্ত রূপরেখা করা হবে বলেও ভাষণে জানান প্রধান উপদেষ্টা। তাহলে আমি ক্ষেত্রগুলো আরেকবার একটু বলে রাখি, তাতে আমাদের মাথায় থাকবে। নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কারের কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কার, জনপ্রশাসন সংস্কার এবং সংবিধান সংস্কার। আমরা খেয়াল করব যে বাকি যতগুলো আছে এগুলো প্রত্যেকটাই আমাদের খুব বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাংবিধানিক সংস্কারের মানে ইম্পর্টেন্স ছিল না, কিছু কিছু ক্ষেত্রে লাগতো হয়তো, কিন্তু মোটা দাগে আমরা অনেক কিছু করতে পারতাম এবং এগুলো প্রত্যেকটাই আমাদের নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত। একটা প্রশ্ন আমাদের মধ্যে উদয় হচ্ছিল, এটা কেউ কেউ প্রশ্ন করছিলেন যে সংবিধান সংস্কার এই সরকারের করা উচিত হবে কিনা। অবশ্য আরেক বিতর্ক মাঠে আছে, এটা নিয়ে অচিরেই কথা বলবো। সংস্কার না পুনর্লেখন, পুরোপুরি নতুন করে সংবিধান লেখা। যাই হোক, সংবিধান নিয়েও এই সরকার ভাববে, এটা এখন খুব স্পষ্ট হয়ে গেল। তারা এটাতেও সংস্কার আনতে চান। এবং আমি বহুদিন একটা কথা বলেছি যে ডক্টর ইউনূসের সরকার নিজেদেরকে কখনো তত্ত্বাবধায়ক সরকার টাইপের কিছু মনে করা উচিত হবে না, কারণ এটা একটা অন্তর্বর্তী সরকার যার পেছনে ম্যান্ডেট আছে। এটা একটা গণ অভ্যুত্থান, অত্যন্ত রক্তাক্ত একটা গণ অভ্যুত্থানে তৈরি হওয়া একটা সরকার। সুতরাং তারা ম্যান্ডেট রাখেন এবং তারাও একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তারাও একটা গুরুত্বপূর্ণ অংশকে রিপ্রেজেন্ট করেন, যদিও সবাইকে না। কারণ এই মুভমেন্টের মধ্যে বিভিন্ন দলের মানুষজনও ছিলেন, বিভিন্ন দলের মানুষজন ছিলেন। সুতরাং যদি দলের মানুষজন থেকে থাকেন, তারা এই মুহূর্তে সরকারকে সমর্থন করছেন, কিন্তু তারও দলের পরবর্তী আলোচনার ক্ষেত্রে তারা দলের অংশ হয়ে যাবেন। যাই হোক, তারপরও তারা খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে নির্দেশনা দিয়েছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ, আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে এনবিআর পেঁয়াজ, আলু ও কতিপয় কীটনাশকের ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস ও ক্ষেত্র বিশেষে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে এসআরও জারি করেছে। বুধবার সন্ধ্যা 7:30টায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার নিমিত্তে ব্যবসায়ী, শিল্প মালিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সভা করা হয়েছে এবং তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদ্যমান মজুদ ও ঘাটতি মূল্যায়ন করে এবং ভবিষ্যৎ চাহিদা পর্যালোচনা করে স্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি পর্যায়ে বিভিন্ন জটিলতা দূরীকরণ, বন্দর ও বড় মোকাম সহ পরিবহন ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের দপ্তর বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য তেল, চিনি, ডিম ও মাংস উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সভা ও মত বিনিময় করা হয়েছে। নিম্ন আয়ের 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে হ্রাসকৃত মূল্য কিছু পণ্য যেমন পরিবার প্রতি চাল মাসে 5 কেজি, সয়াবিন তেল মাসে 2 কেজি ও মসুর ডাল মাসে 2 কেজি দেওয়া হচ্ছে। এটি সামনের দিনগুলিতে অব্যাহত রাখা হবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, ইলিশ পাঠাতে ভারতের আবদার, যা বলল ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে ইলিশ রপ্তানির জন্য চিঠি পাঠিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। ইলিশ পাঠানোর জন্য পররাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করা চিঠি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে, আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নিই না। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওয়াশিংটনে জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেন। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা মনে হয় তাদের এই মতাদর্শ পরিবর্তন করা প্রয়োজন। আমি মনে করি এটা থেকে ভারতে বের হয়ে আসা প্রয়োজন। তৌহিদ হোসেন বলেন, দ্বিতীয় কথা হলো, আমাদের কাছে যে তথ্য আছে এখানে উগ্রবাদীরা বিরাট কিছু করে ফেলেছে এরকম না। সরকারে যারা আছেন তাদের কারো এ ধরনের কোনো এজেন্ডা নেই, এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই। আমার মনে হয় তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসা প্রয়োজন। এটা দুই দেশের সম্পর্কের জন্য ভালো হয়।
প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, মন খুলে আমাদের সমালোচনা করুন ডক্টর ইউনূস। সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটি মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন। আরও যেসব কমিশন সরকার সহ অন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে পারে, আমরা তাদের পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিয়েছি যাতে তারা আরও শক্তিশালী হয়, জনকল্যাণে কাজ করে। জুলাই আগস্টের ফ্যাসিসবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনগণের অভ্যুত্থানের নিহত সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যেসব বীরদের স্মরণ করছি তারা মিথ্যাচার, লুটপাট, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছিল। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি আপনাদের ভাই বোনেদের, আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। আমি আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, গণ অভ্যুত্থানের সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সব আহত শিক্ষার্থী, শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন নতুন তথ্য পাওয়ার ভিত্তিতেই তালিকা হাল নাগাদ করা হতে পারে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন।